বাংলাদেশে গত এক যুগেরও বেশি সময় ধরে বেশ কিছু মেগা প্রজেক্ট সহ প্রচুর ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ চলছে। এসব প্রজেক্টগুলোর মধ্যে একমাত্র পদ্মা সেতুই সম্পূর্ণ দেশীয় অর্থায়নে করা হলেও বাদবাকি প্রজেক্টগুলো বিভিন্ন বৈদেশিক দাতা সংস্থা এবং দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে করা হচ্ছে। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য দাতা সংস্থার মধ্যে রয়েছে বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, IMF ইত্যাদি। অন্যদিকে দ্বিপাক্ষীয় চুক্তির মাধ্যমে বাংলাদেশ জাপান, চায়না, ইন্ডিয়া ও রাশিয়া থেকেও অবকাঠামো উন্নয়নে ঋণ সুবিধা পাচ্ছে। তবে বাংলাদেশে চীনের ফিন্যান্সিয়াল অ্যাক্টিভিটিকে ইন্ডিয়া সম্ভাব্য ডেট ট্র্যাপ হিসেবে সংকেত দিয়েছে। যদিও চীনের কাছ থেকে বাংলাদেশের নেওয়া ঋণের পরিমাণ মোট ঋণের মাত্র 8%। এদিকে 2021-22 অর্থ বছরের মার্চ মাস পর্যন্ত দেশের আউটস্ট্যান্ডিং এক্সটার্নাল ডেটের পরিমাণ $68.25 বিলিয়ন, যা দেশের জিডিপির মাত্র 16.4%, যা IMF এর রেকমেন্ডেশন অনুযায়ী বেশ সেফ পজিশন রয়েছে। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশ কি আদতে চীনের ঋণ ফাঁদে পা দিতে যাচ্ছে। আমাদের আজকের ভিডিওর স্পন্সর দেশের সবচেয়ে বড় অনলাইন পাইকারি প্ল্যাটফর্ম হোলসেল কার্ট। আপনার বিজনেসের জন্য চায়না থেকে পাইকারি মূল্যে যে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করুন মাত্র 12 থেকে 24 দিনে, কোনো রকম কাস্টমস ক্লিয়ারেন্স, ভ্যাট, ট্যাক্স, এলসি কিংবা শিপমেন্টের ঝামেলা ছাড়াই। হোলসেল কার্টে আপনি পাবেন আলিবাবা সহ চায়নার লোকাল প্রায় 2 কোটি সেলারের 20 কোটি প্রোডাক্ট থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডারের সুবিধা। এছাড়াও প্ল্যাটফর্মটিতে রয়েছে ইমেজ সার্চ ফিচার, যা ব্যবহার করে প্রোডাক্টের ছবি দিয়ে খুঁজে পাবেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি। বিস্তারিত জানতে ক্লিক করুন কমেন্টে থাকা wholesaleCart.com এর লিঙ্কে। সালের ডিসেম্বর মাসে শ্রীলঙ্কার হাম্বানটোটা সমুদ্র বন্দর $1.1 বিলিয়ন বিনিময়ে 99 বছরের জন্য চীনের কাছে লিজ দেওয়া হয়। শ্রীলঙ্কা মূলত চীনের কাছ থেকেই $1.3 বিলিয়ন ঋণ নিয়ে এই পোর্টটি তৈরি করেছিল। কিন্তু 2011 সালের নভেম্বর মাসে পোর্টটি চালু হলেও সেখানে পর্যাপ্ত শিপ না আসার ফলে শ্রীলঙ্কা তেমন রেভিনিউ জেনারেট করতে সক্ষম হয়নি। 2009 সালে দেশটিতে দীর্ঘ সময় ধরে চলতে থাকা গৃহযুদ্ধ শেষ হলে শ্রীলঙ্কান সরকার অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে ফোকাস করতে শুরু করে, যার প্রেক্ষিতে চীন সহ আরও বিভিন্ন দেশ ও অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে শ্রীলঙ্কা বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট তৈরি করতে শুরু করে। এর পাশাপাশি 2007 সাল থেকে ফান্ডিংয়ের জন্য শ্রীলঙ্কা ইন্টারন্যাশনাল সভারেন বন্ড ইস্যু করে আসছে। ইস্যুকৃত বন্ডের অর্থ পরিশোধ এবং ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোর জন্য নেওয়া ঋণের টাকা পরিশোধ করতে গিয়ে শ্রীলঙ্কার ডেট সার্ভিসিং বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ফরেন রিজার্ভ কমতে শুরু করে, যার প্রেক্ষিতে রিজার্ভের উপর বাড়তি চাপ কমাতে তৎকালীন শ্রীলঙ্কান সরকার চীনেরই একটি প্রতিষ্ঠান চায়না মার্চেন্টস পোর্ট হোল্ডিংস কোম্পানি লিমিটেড বা সিএম পোর্টের কাছে হাম্বানটোটা বন্দরটিকে লিজ দিয়ে দেয়। এই ঘটনাটিকে ঘিরেই ভারতসহ পশ্চিমা মিডিয়াগুলোতে চাইনিজ ডেট ট্র্যাপ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিন্তু গণমাধ্যমগুলোর কাছে এমন গুঞ্জনের পেছনে কারণ কী ছিল? শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর লিজ নেওয়ার কয়েক মাস আগেই 2017 সালের আগস্ট মাসে চীন জিবুটিতে তাদের প্রথম ওভারসিজ নেভাল বেস স্থাপন করে। এর আগে 2014 সালের 25 ফেব্রুয়ারি চীন ও জিবুটির মাঝে একটি সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সাইন হয়। সে সময় জিবুটির পক্ষ থেকে দেশটিতে চীনকে নেভাল বেস তৈরির জন্য আমন্ত্রণ জানানো হলেও চীন তাতে আগ্রহ দেখায়নি। বরং 2015 সালের নভেম্বর মাসে চীন জানায় জিবুটিতে তারা মূলত চীনা মিলিটারির জন্য লজিস্টিক সেন্টার স্থাপনের পরিকল্পনা করছে। তবে 2017 সালে রয়টার্সের একটি রিপোর্টে জানানো হয় চীন জিবুটিতে তাদের প্রথম ওভারসিজ মিলিটারি সাপোর্ট ফ্যাসিলিটি স্থাপন করেছে। জিবুটির ভৌগোলিক অবস্থান হর্ন অফ আফ্রিকায়, যা একই সাথে লোহিত সাগরের প্রবেশপথ এবং সুয়েজ খাল হয়ে ইউরোপে যাওয়ার সবচাইতে বিজিয়েস্ট ট্রেড রুট। সাউথ চায়না মর্নিং পোস্টের একটি তথ্যসূত্রে সম্পূর্ণ গ্লোবাল ট্রেডের 10% বেশি সুয়েজ ক্যানাল ব্যবহার করে সম্পন্ন করা হয়, যার সবচাইতে বড় ব্যবহারকারী চীন। এছাড়াও রয়টার্সের একটি তথ্যসূত্রে জিবুটিতে আগে থেকে USA, জাপান এবং ফ্রান্সের মিলিটারি বেস রয়েছে, যাদের সাথে চীনের আন্তর্জাতিক সম্পর্ক তেমন সুখকর না। ফলে যদি কোনো কারণে এই রুটটি বন্ধ করে দেওয়া হয় তাহলে চীনের জন্য ফরেন ট্রেড পরিচালনা করা বেশ কষ্টকর হয়ে যাবে। তাই জিবুটির সাথে সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এগ্রিমেন্টের মাধ্যমে চীন হর্ন অফ আফ্রিকায় নিজস্ব নেভাল বেস প্রতিষ্ঠার মাধ্যমে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। এছাড়া 2017 সালের এপ্রিল মাসে চীন পাকিস্তানের কাছ থেকেও গোয়াদার বন্দর 40 বছরের জন্য লিজ নিয়েছে, যা মূলত চীনের অর্থায়নে চীনা প্রতিষ্ঠানের দ্বারাই তৈরি করা হয়েছিল। এমনকি এই বন্দরটি চীনের BRI প্রজেক্টের অধীনে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর প্রজেক্টের একটি অংশ। এছাড়া 2019 সালে কেনিয়া $3 বিলিয়ন চাইনিজ ফান্ডিংয়ে মোম্বাসা থেকে নাইরোবি পর্যন্ত একটি রেলওয়ে কনস্ট্রাক্ট করে, যেটিকে আন্তর্জাতিক মিডিয়ায় রেলওয়ে টু নোওয়্যার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মূলত এইসব ঘটনার প্রেক্ষিতে গ্লোবাল মিডিয়া চীনের ফান্ডিংয়ে করা এত বিশাল পরিমাণ অর্থের এই প্রজেক্টগুলোকে চীনের ডেট ট্র্যাপ ডিপ্লোম্যাসি হিসেবে আখ্যায়িত করেছে।
ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি বলতে মূলত এমন একটি পরিস্থিতিকে বোঝায় যেখানে একটি দেশ অন্য একটি দেশকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য অনেক বড় আকারের ঋণ প্রদান করে এবং ঋণের পরিমাণ বেড়ে যাওয়া কিংবা অন্যান্য ইকোনমিক্যাল কারণে গ্রহীতা দেশ দাতা দেশের ঋণ পরিশোধে ব্যর্থ হয়। ফলে দাতা দেশটি গ্রহীতা দেশের ন্যাচারাল কিংবা ইকোনমিক্যাল ভায়াবল কোনো মেজর অ্যাসেটের কন্ট্রোল নিজেদের কাছে নিয়ে নেয়। ভারতের নয়াদিল্লি বেসড সেন্টার ফর পলিসি রিসার্চের স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রফেসর ব্রাহ্মা শেলানিয়ার 2017 সালে প্রকাশিত চায়নাস ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি রিপোর্টটির মাধ্যমেই ডেট ট্র্যাপ ডিপ্লোমেসির কনসেপ্টটি সকলের সামনে আসে। রিপোর্টটি অনুযায়ী দাতা দেশ হিসেবে চীনের দেওয়া ঋণের সাথে জড়িত রিস্কের বর্ণনায় ব্রাহ্মা শেলানি এই কনসেপ্টটি ব্যবহার করেন। 2013 সালের সেপ্টেম্বর মাসে কাজাখস্তান সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একটি মডার্ন সিল্ক রোড তৈরির পরিকল্পনার কথা অ্যানাউন্স করেন। হান ডাইনেস্টির সময়কালে চীন থেকে দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান ও সেন্ট্রাল এশিয়া এবং মিডল ইস্ট হয়ে ইউরোপ পর্যন্ত একটি ট্রেড নেটওয়ার্ক ছিল যা মূলত অরিজিনাল সিল্ক রোড হিসেবে পরিচিত ছিল। শি জিনপিংয়ের অ্যানাউন্স করা মডার্ন সিল্ক রোডটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, যেখানে রেল কিংবা সড়ক পথের মাধ্যমে একটি সিল্ক রোড ইকোনমিক বেল্ট এবং সমুদ্রপথে একটি ম্যারিটাইম সিল্ক রোড তৈরির কথা উল্লেখ করা হয়। ইনিশিয়ালি এই ইনিশিয়েটিভটিকে ওয়ান বেল্ট ওয়ান রোড বলা হলেও বর্তমানে তা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রজেক্ট হিসেবেই বেশি পরিচিত। এই প্রজেক্টটির অধীনে চীন নতুন নতুন হাইওয়ে, রেলওয়ে এবং এনার্জি পাইপলাইনের মতো বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে দক্ষিণ এশিয়া ও প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন হয়ে ইউরোপের সাথে একটি ইকোনমিক বেল্ট তৈরি করতে চাইছে, যার প্রেক্ষিতে এই সকল রিজিয়নের ডেভেলপিং কান্ট্রিগুলোতে প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ঋণ প্রদান করছে চীন। দ্য গার্ডিয়ানের একটি রিপোর্ট অনুযায়ী 2013 সালে বিআরআই প্রজেক্ট অ্যানাউন্সমেন্টের পর থেকে 2017 সাল পর্যন্ত চীন সেন্ট্রাল এশিয়া এবং আফ্রিকার প্রায় 165টি দেশে রোড, ব্রিজ এবং পোর্টের মতো 13,000টিরও বেশি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে $843 বিলিয়ন ইনভেস্ট করেছে। বর্তমানে এই দেশগুলোই চীনের কাছে অন্তত $385 বিলিয়ন ঋণের দায়বদ্ধতায় রয়েছে। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরকালে বিআরআই প্রজেক্টের অধীনে $26 বিলিয়ন এবং জয়েন্ট ভেঞ্চারে আরও $14 বিলিয়ন প্রজেক্টে ঋণ প্রদান করার বিষয়ে বেশ কিছু এমওইউ সাইন করা হয়। বিডব্লিউজিইডির একটি তথ্যসূত্রে চীনের বিআরআই প্রজেক্টের অধীনে বাংলাদেশে মোট 64টি প্রজেক্টে ফান্ডিং ও নির্মাণের কথা ছিল। প্রজেক্টগুলোর প্রয়োজনীয়তা ও ইকোনমিক ভায়াবিলিটি কনসিডার করে বর্তমানে বাংলাদেশে বিআরআইয়ের অধীনে মাত্র 9টি প্রজেক্টের কাজ চলছে। এদের মধ্যে পদ্মা ব্রিজ রেল লিঙ্ক, বঙ্গবন্ধু টানেল এবং দাশেরকান্দি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট অন্যতম। দ্য ডিপ্লোম্যাটের একটি তথ্যসূত্রে বাংলাদেশের চলমান এই বিআরআই প্রজেক্টগুলোতে চীনের মোট ইনভেস্টমেন্টের পরিমাণ দাঁড়াবে $10 বিলিয়ন। স্বাধীনতার পরবর্তী সময়গুলোতে বাংলাদেশের অর্থনীতিকে পুনর্গঠনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ ও অর্থনৈতিক সংস্থা গ্র্যান্ট আকারে এবং ঋণ সহায়তার মাধ্যমে বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোর কাজ করা হতো। বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক রিলেশনস ডিভিশনের তথ্যসূত্রে 1971-72 অর্থবছর থেকে 2020-21 অর্থবছর পর্যন্ত বাংলাদেশ মোট $72.9 বিলিয়ন ফরেন লোন গ্রহণ করেছিল। এছাড়া 2021-22 অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত বাংলাদেশ মোট $8.2 বিলিয়ন ফরেন লোন গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংকের একটি তথ্যসূত্রে 2021-22 অর্থবছরের মার্চ মাস পর্যন্ত দেশের পাবলিক সেক্টরের আউটস্ট্যান্ডিং এক্সটার্নাল ডেটের পরিমাণ $68.25 বিলিয়ন, যা 2020-21 অর্থবছরের জুন মাসেও ছিল $62.88 বিলিয়ন। অন্যদিকে দ্য ডেইলি স্টারের একটি তথ্যসূত্রে 2020-21 অর্থবছরে বাংলাদেশের টোটাল আউটস্ট্যান্ডিং ডেটের পরিমাণ ছিল $131 বিলিয়ন বেশি, যা বিগত 3 বছর যাবৎ গড়ে $16.45 বিলিয়ন করে বাড়ছে। অর্থাৎ প্রতি বছরই বাংলাদেশের বৈদেশিক ঋণের পাশাপাশি টোটাল আউটস্ট্যান্ডিং ঋণের পরিমাণ বেড়েছে, যার কারণে দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের অবস্থাও কি পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার মতো হবে কিনা এবং ঋণ মেটাতে না পেরে বাংলাদেশও কি চায়নার ডেট ট্র্যাপ ডিপ্লোমেসির ফাঁদে পড়বে কিনা এ নিয়ে তৈরি হয়েছে অনেক সংশয়। যে কোনো দেশের ঋণের ক্ষেত্রে আইএমএফ এর রেকমেন্ডেশন হচ্ছে বৈদেশিক ঋণের পরিমাণ জিডিপির 55% কম এবং টোটাল পাবলিক ঋণের পরিমাণ জিডিপির 70% কম বজায় রাখা। সেখানে বাংলাদেশের জিডিপির তুলনায় পাবলিক সেক্টরের বৈদেশিক ঋণের রেশিও 16%-এর কিছুটা বেশি। অর্থাৎ বৈদেশিক ঋণের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান আইএমএফ এর রেকমেন্ডেশন অনুযায়ী বেশ সুবিধাজনক অবস্থানেই রয়েছে। বাংলাদেশ ইকোনমিক রিলেশনস ডিভিশনের একটি তথ্যসূত্রে বাংলাদেশের ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোর জন্য নেওয়া ঋণের সিনারিও অনুযায়ী বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ নিয়েছে বিশ্বব্যাংকের কাছ থেকে, যা পাবলিক সেক্টরে বৈদেশিক ঋণের 36%। আবার এডিবি এবং জাপানের কাছ থেকে নেওয়া ঋণের পরিমাণ যথাক্রমে 23 ও 18%। অন্যদিকে চীনের কাছ থেকে বাংলাদেশের নেওয়া ঋণের পরিমাণ পাবলিক সেক্টরের বৈদেশিক ঋণের মাত্র 8% বা প্রায় $5.5 বিলিয়ন। অর্থাৎ বাংলাদেশের বৈদেশিক ঋণের পোর্টফোলিওতে চীনের অবস্থান চতুর্থ।
পাকিস্তান বা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেশ দুটির বৈদেশিক ঋণে চীন থেকে নেওয়া ঋণের পরিমাণ অনেক বেশি ছিল। যেমন সিএনবিসিতে দেওয়া ইউনিভার্সিটি অফ কলম্বোর লেকচারার উমেশ মোরামুডালের তথ্যসূত্রে ডিসেম্বর 2021 সালে শ্রীলঙ্কার পাবলিক সেক্টরের প্রায় $26.4 বিলিয়ন বৈদেশিক ঋণের মধ্যে চায়নার কাছ থেকে নেওয়া ঋণের পরিমাণ ছিল $7.1 বিলিয়ন বা 26%। আবার পাকিস্তানের ক্ষেত্রে চায়নার কাছে দেশটির দায়বদ্ধতার পরিমাণ $14.5 বিলিয়ন, যা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবির $14 বিলিয়ন এবং বিশ্ব ব্যাংকের $18.1 বিলিয়ন ঋণের বেশ কাছাকাছি। এ থেকে বোঝা যায় যে বাংলাদেশে চায়নার ঋণ থাকলেও বাংলাদেশ পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার মতো ডেট ট্র্যাপে পড়বে না, কারণ বাংলাদেশের পাবলিক সেক্টরের বৈদেশিক ঋণের পোর্টফোলিও বেশ ডাইভার্স এবং চীনের উপর নির্ভরতা বেশ কম। ইআরটির তথ্যসূত্রে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ডিউ টাইমের মধ্যেই লোন পরিশোধ করতে সক্ষম হয়েছে, এমনকি লোনের ইনস্টলমেন্ট রিপেমেন্টের ক্ষেত্রে কখনোই রিস্কেজুলিংয়েরও দরকার হয়নি। 2016-17 থেকে 2020-21 অর্থ বছর পর্যন্ত বাংলাদেশ প্রতি অর্থ বছরে গড়ে $1 বিলিয়ন বেশি ডেট সার্ভিসিং করে আসছে। এমনকি 2021-22 অর্থ বছরে বাংলাদেশ প্রিন্সিপাল ও ইন্টারেস্ট সহ মোট $1.8 বিলিয়ন ডেট সার্ভিসিং করেছে, যা 2020-21 অর্থ বছরে ছিল $1.7 বিলিয়ন। বাংলাদেশের বর্তমান ইকোনমিক সিনারিও অনুযায়ী, অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্ট বা ট্রেডিং অ্যাক্টিভিটি, রেমিটেন্স ইনফ্লো, বিভিন্ন সংস্থা থেকে আগত লোন এবং ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এবং ফরেন রিজার্ভের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে চীনের কাছ থেকে নেওয়া ঋণ সহ বাংলাদেশের প্রতি অর্থ বছরের বাধ্যতামূলক সকল ডেট সার্ভিসিং অব্লিগেশন ফুলফিল করার সক্ষমতা রয়েছে। দক্ষিণ এশিয়ার চলমান বিআরআইয়ের অধীনে চীনের কাছে পাকিস্তানের পর বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ ঋণ গ্রহীতা। পাকিস্তানে চীন সিপিইসি প্রজেক্টের জন্য মোট $60 বিলিয়ন বেশি ঋণ দেওয়ার চুক্তি হয়, যেখানে বাংলাদেশে এই ঋণ চুক্তির পরিমাণ মাত্র $10 বিলিয়ন। দ্য ডিপ্লোম্যাটের একটি রিপোর্টের সূত্রে বাংলাদেশকে দেওয়া চীনের ঋণের অ্যাভারেজ ইন্টারেস্ট রেট 1.23% এবং 8 বছরের অ্যাভারেজ গ্রেস পিরিয়ড সহ ঋণ পরিশোধে বাংলাদেশ গড়ে 31 বছর সময় পাবে। ফলে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থান অনুযায়ী এই সময়ে ঋণ পরিশোধ করা সহজেই সম্ভব হবে বলে রিপোর্টটিতে জানানো হয়। অন্যদিকে ইকোনমিক টাইমসের তথ্যসূত্রে শ্রীলঙ্কাকে দেওয়া চাইনিজ লোনের ইন্টারেস্ট রেট 6.3% পর্যন্ত, যা বিশ্ব ব্যাংক কিংবা এডিবির 0.25% থেকে 3% পর্যন্ত ইন্টারেস্ট রেটের চেয়ে অনেক বেশি। এছাড়া ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট প্রজেক্টে চীন থেকে নেওয়া ঋণের অন্যতম একটি শর্ত হচ্ছে কনস্ট্রাকশনে চায়নার লেবার ও এক্সপার্টিস ব্যবহার করা। সেখানে বাংলাদেশ মেগা প্রজেক্টগুলোতে চায়নার পাশাপাশি ভারত ও জাপানের ফাইন্যান্সিয়াল এবং কনস্ট্রাকশন এক্সপার্টিস ব্যবহারের মাধ্যমে এমন একটি ব্যালেন্স ক্রিয়েট করতে সক্ষম হয়েছে যেন বাংলাদেশকে চীনের লোনের উপর বেশি ডিপেন্ডেবল হতে না হয়। এছাড়াও চীন যখন বাংলাদেশের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর প্রজেক্টের প্রপোজাল দেয়, বাংলাদেশ তা ইকোনমিক্যালি ভায়াবল না হয় প্রত্যাখ্যান করে দেয়। কেননা ততদিনে সোনাদিয়া থেকে মাত্র 25 কিলোমিটার দূরত্বে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর তৈরির প্রপোজাল দেওয়া জাপানের প্রজেক্টটিতে সম্মতি জানিয়েছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশে ইনভেস্ট করার জন্য ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি এবং জাপানিজ ইন্টারন্যাশনাল এইড এজেন্সি জাইকা বেশ ইন্টারেস্টেড। এমনকি জাইকা ইতোমধ্যে বিগ বি বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট স্ট্র্যাটেজির অধীনে বঙ্গোপসাগরের সংলগ্ন বাংলাদেশি অঞ্চলগুলোতে ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে সহায়তা করছে, যা বাংলাদেশের জন্য ইকোনমিক্যালি ভায়াবল হবে। ফলশ্রুতিতে বাংলাদেশ বিভিন্ন মেগা প্রজেক্টে চাইনিজ ঋণের উপর থেকে নির্ভরশীলতা অনেকাংশেই কমাতে সক্ষম হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা লাভের পর ইউএস সেক্রেটারি অফ স্টেট হেনরি কিসিঞ্জার যে দেশটিকে বটমলেস বাস্কেট কেস বলেছিলেন, সেই বাংলাদেশ বিগত 50 বছরে বিশ্বের উন্নয়নের একটি রোল মডেলে পরিণত হয়েছে। বিশ্বব্যাংকের মতে গত এক দশক ধরে বাংলাদেশ ইকোনমিক গ্রোথ ও পভার্টি রিডাকশনে ইমপ্রেসিভ ট্র্যাক রেকর্ড ধরে রাখার মাধ্যমে বর্তমানে বিশ্বের অন্যতম একটি ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রি হিসেবে বিশ্বে নিজেদেরকে তুলে ধরতে সক্ষম হয়েছে। আইএমএফের তথ্যসূত্রে গত এক দশক ধরে বাংলাদেশ গড়ে প্রায় 7% হারে ইকোনমিক গ্রোথ ধরে রেখেছে। সম্প্রতি আইএমএফের $100 ট্রিলিয়ন বেশি ওয়ার্ল্ড ইকোনমি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ বিশ্বে 41তম সর্ববৃহৎ অর্থনীতি দেশ হয়ে উঠেছে। অতএব বাংলাদেশের ডেট ম্যানেজমেন্ট, ডেট সার্ভিসিং, লোন নেওয়া, ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোর ইকোনমিক্যাল ভায়াবিলিটি এবং দেশের ওভারঅল অর্থনৈতিক অবস্থার দিক বিবেচনায় বাংলাদেশ চীনের এই তথাকথিত ডেট ট্র্যাপ ডিপ্লোমেসির ফাঁদে পড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।